ঠিক আছে, দেখে নেবো। খুব ভালো হয়েছিল, বাট তোমাদের যত সম্ভব ইয়ে নেই, জিওমেট্রিক আইসোমেট্রিজম নেই তো মনে হয়, শুধু আরএস দিয়েছে, আরএসটাই তোমাদের কাজে লেগে যাবে। হ্যাঁ হ্যাঁ, না ওই আরএসটা ভালো, আরএসটা তোমাদের কাজে লাগবে। মক টেস্ট দিয়েছো? পেরেছো কিরকম নাকি? একটাতে এক বুঝতে প্রথমটা 51 পেয়েছো, অনেক নাম্বার পেয়ে গেছো। এত কি করে পেলে? দেখে দেখে করে দিচ্ছ নাকি? না হয়তো এরকম ভাবলে যে ফুল পেলে ভাবলে দেখে করে দিচ্ছ, যে দু একটা ছেড়ে দিই। সহজ প্রত্যেকটাই ছিল, শক্ত তো ছিলই না। কোথায় শক্তটা ছিল বলো? অর্চিতা দিয়েছিলে? দিয়ে দিও এক্সামগুলো, আমি তো এরপরে প্রত্যেকটারই নেবো। হ্যাঁ হ্যাঁ, 17 তারিখ অবধি আমি দিয়েছি ডেট। দেওয়া যাবে, আমায় একবার বলে দেবে, আমি ওপেন করে দিয়ে দিতে পারবে। কেন, আমি তো গ্রুপেও দিয়েছিলাম তোমাদের যে এরকম। পলিমারে কটা পরীক্ষা ছিল বলো তো? একটা না, হ্যাঁ তিনটে। তুমি দিয়েছিলে? কত পেয়েছিলে? 60 ছিল সবগুলোই। আচ্ছা ঠিক আছে তাও, আর ওটা অনেক ছাড়। আচ্ছা চলো, তোমার নোটটা আমি বানিয়েছি, মানে একটুখানি বাকি আছে বানালে, তারপরে দিয়ে দেবো। আমি ওখান থেকেই পড়িয়ে দিচ্ছি আজকে। আচ্ছা, গ্রুপ 16 নর্মাল কি হয় এ তো জানো তো তোমরা? গ্রুপ 16 কি বলে? চ্যালকোজেন্স। আচ্ছা, এলিমেন্টগুলো বলো। অক্সিজেন, হ্যাঁ অক্সিজেন নাইট্রোজেন বলো। ওখানে তো আছে, দেখে বলে দাও না। অক্সিজেন, সালফার, সেলিনিয়াম, টেলুরিয়াম আর পোলোরিয়াম। হয়েছে? আচ্ছা বলো এবারে, এইগুলো ওপর থেকে নিচে কি হবে? সাইজ বাড়বে, এটা তো নর্মাল। আচ্ছা, সাইজের সাথে আর কি হবে তোমাদের? আয়নাইজেশন এনার্জি কি হবে বলো? কমবে। ইলেকট্রোনেগেটিভিটি কি হবে? কি হবে? কমবে, তাই তো? আচ্ছা, ইলেকট্রন অ্যাফিনিটি বলছি না, কারণ ইলেকট্রন অ্যাফিনিটি একটু আলাদা হবে। আচ্ছা, মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট। মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট বাড়বে, ঠিক আছে। আর তার সাথে হচ্ছে ডেনসিটি বলো। এই ডেনসিটি কমবে, ডেনসিটি বাড়বে। ওপর থেকে নিচে মাস বাড়ছে, তাহলে ডেনসিটি বাড়বে না, মাস বাই ভলিউম। আর মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কেন বাড়বে? কারণ ওপর থেকে নিচে যত সাইজ বাড়ছে, ভ্যান্ডার ওয়ালস ইন্টারাকশনটা বাড়বে ওপর থেকে নিচে। ক্লিয়ার হচ্ছে তো? বোঝা যাচ্ছে জিনিসটা? আচ্ছা, অক্সিজেনের ক্ষেত্রে কি ছিল? অ্যানোমালাস বিহেভিয়ার, মনে আছে? অ্যানোমালাস বিহেভিয়ারটা কিসের জন্য হয় বলো? হ্যাঁ, পিরিয়ড 2, সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট। সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট, আর সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট হলে কি হবে? ভেরি স্মল সাইজ, তাই তো? এর সাইজটা কি হয়? ভেরি স্মল। আর ভেরি স্মল হওয়ার জন্য কি হচ্ছে? ও ডবল বন্ড ও এইরকম জিনিসটা হতে পারবে, মানে টু পি পাই ওভারল্যাপ, টু পি পাই ওভারল্যাপ এইটা হতে পারছে, কিন্তু বাকি আর কারোর ক্ষেত্রে হবে না। এটা আমরা নাইট্রোজেনের ক্ষেত্রে বলেছিলাম, মনে আছে তো? আর এর সাথে আর একটা কি ছিল? আর একটা ছিল হচ্ছে নো ভ্যাকেন্ট ডি অরবিটাল, তাই না? নো ভ্যাকেন্ট ডি অরবিটাল, কোনো ভ্যাকেন্ট ডি অরবিটাল এর মধ্যে নেই। তাই ভ্যাকেন্ট ডি অরবিটাল যদি না থাকে, তাহলে ভ্যালেন্সি কি হবে? ম্যাক্সিমাম 4 হবে। বুঝতে পেরেছো? তাহলে এক্ষেত্রে কি হবে? ম্যাক্স যে ভ্যালেন্সিটা হবে সেটা কত হবে? 4 অবধি যেতে পারবে, তার বেশি যেতে পারবে না, কারণ এস আর পি আছে। এটা অলরেডি নাইট্রোজেনের ক্ষেত্রেও সেম লজিক বলেছিল, মনে আছে? সেই একই জিনিস, এটা যেহেতু গ্রুপ 16, তাহলে অক্সিজেনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। আচ্ছা, এখানেও বলি, গ্রুপ 15-এর কিছু, সরি 17-এর কিছু নোটস আছে, আমি এখনো ওটা দিইনি তোমাদের, ওটা দেবো, দেওয়ার পরে আমি বলেও দেবো।
আর গ্রুপ 16এও একই জিনিস, প্রিপারেশন, প্রপার্টিজ, ইউজেস যা কিছু আছে ওটা কিন্তু নোট থাকবে, ওটা কিন্তু আলাদাভাবে আমি আর বলবো না। সংযুক্তা একটু সামান্য ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, 10 মিনিট। ম্যাচিং ম্যাচিং করে এখন দুলফুল পরে এসছো নাকি? সব মা রেডি হচ্ছিল বলে মানে তোমায় তুলে দিয়েছে ঘুম থেকে। 5টায় পড়া, আমি তো আজকে লেট হয়ে গেছে, তাই আসলে আমি বেরোতে পারিনি, আমি ছিলাম একটু বাইরে ছিলাম, বাট হ্যাঁ শুরুও তো সবে হয়েছে, এখন তো তোমার চোখ থেকে ঘুমও যায়নি। চলো হয়েছে এই অবধি। আচ্ছা এবার বলো ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন অ্যাফিনিটির মধ্যে কার চেঞ্জেসটা কার মধ্যে আসবে? ইলেকট্রন অ্যাফিনিটি যদি বলি, হ্যাঁ অর্ডারটা নিঃসন্দেহে মনে রাখতে হবে, কিছু করার নেই, কিন্তু চেঞ্জেসটা কার মধ্যে আসবে এটা জানা উচিত। সেম জিনিস আমরা সব সব পিরিয়ডে সব গ্রুপের ক্ষেত্রেই পড়েছি, ইভেন লাস্ট গ্রুপ 17-এর ক্ষেত্রেও একই জিনিস দেখেছি আমরা। অক্সিজেনেরটাই চেঞ্জেস আসবে, কেন? একই কারণ, ভেরি স্মল সাইজ। আর এই ভেরি স্মল সাইজ হওয়ার জন্য কি অ্যাকচুয়ালি ইলেকট্রন অ্যাফিনিটি দেখো কি হওয়া উচিত ছিল, অক্সিজেনের সব থেকে বেশি, তারপর সালফার, সেলিনিয়াম, টেলুরিয়াম, সালফার, সেলিনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, এটা হওয়া উচিত ছিল তো, তাই তো? কিন্তু এইখানে কি হচ্ছে, এটা একটা কম্প্যাক্ট সাইজ, ওই জন্য অক্সিজেনটা এখানে থাকবে না, কোথায় হবে, শেষে যাবে। হয়ে গেছে জিনিসটা? কেন হচ্ছে, কারণ এটা হচ্ছে ভেরি স্মল সাইজ অথবা কম্প্যাক্ট সাইজ, যেটা ইচ্ছা বলতে পারো। এটা হচ্ছে ভেরি স্মল সাইজ, আর ভেরি স্মল সাইজ হওয়ার জন্য কি হচ্ছে, ইনকামিং যে ইলেকট্রনটা আছে কজেস ইলেকট্রন ইলেকট্রন রিপালশন, কজেস ইলেকট্রন ইলেকট্রন রিপালশন। লিখে নাও না, শুরু হয়েছে সবে, হাত জমে আছে, হবে কি করে? মুছে তো অবশ্যই দেবো, মুছে দেবো না মানে চেঞ্জ করে দেবো, সে তো মাস্ট, সে তো দেবোই। ভেরি স্মল ইনকামিং ইলেকট্রন কজেস ইলেকট্রন ইলেকট্রন রিপালশন। বলে দিয়েছি গেন ইলেকট্রন বলে দিয়েছি, ঠিক আছে। এই হয়ে গেছে তো, বলো। পলিমার একটা ক্লাস, হ্যাঁ পলিমার একটা ক্লাসই কমপ্লিট হয়েছে। কেন টেক্সট বই কেন খুলবে না, কি অদ্ভুত? না না বই পড়বে, ওরকম ভাবে করো না, ওটা জায়গা নেই বলে আরেকবার লিখলাম। আচ্ছা ওপর থেকে নিচে বলো, মেটালিক ক্যারেক্টার কি হবে? মেটালিক ক্যারেক্টার বাড়বে, সবসময়ের জন্যই ওপর থেকে নিচে কি হয়, মেটালিক ক্যারেক্টার আমাদের বাড়বে, তাই তো? হয়েছে? এবার এইটা এটা লেখার মানে অ্যাকচুয়ালি এতটা সিগনিফিকেন্ট নয় যে ওপর থেকে নিচে মেটালিক ক্যারেক্টার, এটা আমরা সবাই জানি। প্রয়োজনীয়তাটা কি? প্রয়োজনীয়তা হচ্ছে যেটা আগের ক্ষেত্রেও বলেছিলাম, সেই একই জিনিস কি হবে, এই দুটো কি হবে, নন মেটালস, গ্যাস না, এটা হচ্ছে নন মেটালস। সেলিনিয়াম টেলুরিয়াম কি হবে, মেটালয়েড, আর এটা কি হবে, মেটাল। এই নোটটা আমি পুরো দিয়ে দেবো, বাট পুরোটা মানে করেও এখনো বানাতে পারিনি, তখন দিয়ে দেবো। মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট বলে দিয়েছি, ওটা লাগবে না। হয়েছে? আচ্ছা অক্সিজেনের ক্ষেত্রে একটু লিখে রাখো, এটা আশা করি তোমরা সবাই জানো, এটা কি হবে, মোস্ট অ্যাবান্ডেন্ট, তাই তো? স্পেলিংটা কি ABUN তো, অ্যামং গ্রুপ 16। হয়েছে? আচ্ছা বলো জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন, জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কি? NP6 কোথায় কোন গ্রুপের হয়?
NH2NP4। আরে বাবা গ্রুপ 16 বলছো, তাহলে গ্রুপ 16 মানে কি লাস্টে 6টা থাকবে। গ্রুপ 16 মানে লাস্টে হচ্ছে 6টা থাকবে, তাহলে NH2NP4 হলো। ওটা গ্রুপ 18 এর জন্য হবে। অক্সিজেন স্টেটটা পরে আসছি, এটাকে করে দিই, তারপর না অক্সিডেশন স্টেটটা বলবো। কি করবো এটা বলে দেবো অক্সিডেশন স্টেটটা, ঠিক আছে বলে দিই। এ হয়েছে তো, চলো তাহলে যদি এইটা হয় তাহলে এটা বলো তো এখানে কমন অক্সিডেশন স্টেট কত হয় সবার ক্ষেত্রে? +2 -2 বল, -2 হবে। কেন -2 হবে? কারণ দুটো ইলেকট্রন যদি নেয় সহজেই ইনার গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন পেয়ে যাবে। বোঝা গেছে? ঠিক আছে, বোঝা গেছে তো জিনিসটা? আচ্ছা, এছাড়া যে রেঞ্জটা হয়, রেঞ্জটা কি হবে? অক্সিডেশন স্টেটের রেঞ্জ কোথা থেকে কত অবধি হবে তাহলে? -2 টু কোথায় হবে বলো? +6। কারণ 6টা ইলেকট্রন যদি ছেড়ে দেয় দেখো ইনার গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন পাবে। ঠিক আছে, বোঝা গেছে জিনিসটা? আচ্ছা এবার দেখো তাহলে এই যে NH2 লিখে নাও আগে, তারপর বলছি। এই যে NH2NP4 আমরা পাচ্ছি, তাহলে এখান থেকে দেখো দুটো অক্সিডেশন স্টেট নর্মালি পেয়ে যাব। সেটা হচ্ছে অক্সিডেশন স্টেট হচ্ছে +4, আর এখানে কি হবে? অক্সিডেশন স্টেট হচ্ছে +6, দুটোই পাবো। যদি পি থেকে 4টে চলে যায় তাহলে +4 হবে, যদি ওখান থেকে পুরো চলে যায় তাহলে +6 হবে। বোঝা যাচ্ছে জিনিসটা? এই অবধি বোঝা গেছে তো জিনিসটা? বাট এইটা আমাদের মনে রাখতে হয় যে ওপর থেকে যখন আমরা নিচে যাব তখন কি হবে? স্টেবিলিটি অফ +4 অক্সিডেশন স্টেট কি হয়? ইনক্রিজ হয় না ডিক্রিজ হবে? +4টা লোয়ার না +6 লোয়ার? +4 লোয়ার। লোয়ার অক্সিডেশন স্টেটের টেন্ডেন্সি ওপর থেকে নিচে কি হবে? বাড়বে। কেন? কারণ যত নিচে যাবে 6s ইলেকট্রনস আসছে। আমরা বলেছিলাম 6s ইলেকট্রনস গুলো হাইলি স্টেবল হয়, ইনার্ট পেয়ার এফেক্ট। তাহলে স্টেবিলিটি অফ +4 অক্সিডেশন স্টেট কি হবে? বাড়বে। আর আমরা কি বলতে পারি? স্টেবিলিটি অফ +6 অক্সিডেশন স্টেট এটা কি হবে? কমবে। দেখো বুঝতে পেরেছো তো? এটা বলছি আমরা টপ টু বটম, টপ টু বটম। বোঝা গেছে তো? বুঝতে পেরেছো তুমি? কি বুঝতে পারলে বলো? সেটাই তো জিজ্ঞেস হচ্ছে, কি বুঝতে পারলে? রবিবার দিনে একটা নেবো, বাট রবিবার দিনের যে ক্লাসটা ছিল দুটো, ওটা ক্যান্সেল করছি। ওটা রাতে অনলাইন নেবো, একটু ভাবছি মার্কেটিংয়ে যাবো তাই। আর তো পুজোর মার্কেটিং আমার হবে না, ইচ্ছাও ছিল না যদিও, বাট সবাই বলছে যে যেতে যেতে যাই। কালকে তো জন্মাষ্টমী রয়েছে। কি, কালকে আরো বেশি অফার চলছে। আজ কাল পরশু 3 দিনই অফার চলছে সব জায়গাতেই। আমি যাবো একটু ইয়েতে, ওই অল্পই জিনিস কিনি, কিন্তু ইয়ে থেকে কিনি আমি, ওই ব্র্যান্ড ফ্যাক্টরি থেকে কিনি। এখন ফ্যাশন ফ্যাক্টরি হয়ে গেছে, মানে আমি ওখান থেকেই যাই। ওই বছরে যা 2-3টে লাগে ওই একবারই কিনে নিই ব্যাস। আমার ঘরে ওই ড্রেস ফ্রেস নিয়ে অতটা ফ্যাসিনেশন নেই। নর্মাল চলে, মানে নর্মাল হলেই হলো, কিন্তু কমফোর্টেবল দরকার একটুখানি। ওই মানে 8-10টা হবে অথচ মানে ওই ডিসকমফর্ট ফিল করবো, আমার এইটা বিরক্তিকর লাগে। মানে নর্মাল হবে, সুতির জিনিসই একটু দরকার আছে, মানে ফ্লেক্সিবল কমফোর্টেবল থাকবে, কিন্তু থাক 2-3টে থাক, এনাফ, মোর দ্যান এনাফ। হুম। না না, আমার আমার খুব অস্বস্তি হয়, কারণ আমি অনেকবারই বলছি, সত্যি কথা বলতে কি হয়, যখন মনে করো এই স্টাইল বাজার বা কোথাও যাই, দেখে অনেক জিনিসই ইচ্ছা হয়েছে কেনার। একটুখানি দেখছি একটুখানি কোথায় পাওয়া যায়। কার কাছে আছে? জল আছে হচ্ছি, এই তের কাছে আছে। আবার আমায় যেতে হবে ওপরে, ওই দেখো।
আলাদা বোতল মেপে খেয়ে ওখানে মাপ আছে। তোমার জন্যই তো এনেছিল। কি? হ্যাঁ ঠিক আছে, থাক না, আমি আছি তো, তুমি এমনি ভেজে দিয়ে চলে যাও, আমি আছি, অসুবিধা নেই। হয়েছে তো, চেঞ্জ করলাম। আচ্ছা, কিন্তু একটা জিনিস ভালো করে মনে রাখবে, এইখানে অক্সিজেন কি +4 দেবে? অক্সিজেন কিন্তু +4 দেবে না, ঠিক আছে, এ কিন্তু দেবে না, +2 দিতে পারে, বাট অক্সিজেন কিন্তু +4 দেবে না। +4টা কার জন্য তাহলে বলছি, সেলিনিয়াম থেকে, সরি সালফার থেকে আমরা শুরু করছি, বা +6 অক্সিজেন দেবে না, ওর অক্সিজেনের যেটা মোস্ট স্টেবল সেটা -2, কারণ ও হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। তাহলে বাকিদের ক্ষেত্রে আমরা কি বলবো, মনে করো +4 অক্সিডেশন স্টেটের যদি স্টেবিলিটি বলি, তাহলে +4টা তোমার স্টেবল কে হচ্ছে, এটা একটু লিখে নাও তাহলে, একসাথে তাহলে লিখে দিচ্ছি, আর +6 +4 একসাথে লিখে দিচ্ছি, এই একেবারে লিখে দিচ্ছি এটা। বলো কোনটা? ইনার প্যাড এফেক্ট পিরিয়ডিসিটিতে, কেমিক্যাল পিরিয়ডিসিটিতে আমি ওদের পড়িয়ে দিয়েছিলাম ক্লাস 11। ডিসপ্রপোর্শনাল না, ডিসপ্রপোর্শনেশন বলো। কি ফ্যাক্টর দিয়ে? ইনফ্যাক্টর দিয়ে? হ্যাঁ করা যাবে, কেন করা যাবে না? হ্যাঁ হ্যাঁ করা যাবে। তুমি তাহলে ব্যালেন্স করোনি, অ্যাটম ব্যালেন্স করোনি, ওই জন্য হয়নি। অক্সিডেশন স্টেট দিয়ে সবই করা যায়, এটা রেডক্স রিঅ্যাকশন করা যাবে। মেইন প্রবলেমটা বলছি অক্সিডেশন নাম্বার চেঞ্জ মেথড দিয়ে যেটা প্রবলেম, সেটা হচ্ছে অ্যাডিশনাল যে বাই প্রোডাক্টগুলো সেগুলোর ব্যালেন্সিং তুমি পারবে না করতে, শুধুমাত্র যে মেজর প্রোডাক্টগুলো হবে, মানে যার অক্সিডেশন স্টেট চেঞ্জ হয়েছে তারা পারবে, পুরোটা তুমি পারবে না ওখানে, পুরোটা কখনোই কোনো এতে আসে না, ওটা শুধুমাত্র আয়ন ইলেকট্রন মেথডে আসে, সবেতেই আসবে, ওটা সবেতেই আসবে, তুমি যেটা করবে সবেতেই আসবে। কিন্তু তুমি যেটা বলছো, মনে করো OH -H2 এগুলো তো অক্সিডেশন নাম্বারে ব্যালেন্স হবে না, শুধুমাত্র যাদের অক্সিডেশন নাম্বার চেঞ্জ হচ্ছে তাদেরকে তুমি ব্যালেন্স করতে হবে, বাকিগুলোকে দেখে ব্যালেন্স করতে হয়। এই জন্যই তো অক্সিডেশন নাম্বার মেথড আমরা অ্যাপ্লাই করি না, আমরা আয়ন ইলেকট্রন মেথড অ্যাপ্লাই করি, আমরা যেটা অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করি সেটা আয়ন ইলেকট্রন মেথড, আর তুমি যেটা বলছো এটা হবে। ব্যাস, কিচ্ছু বড় না, কিচ্ছু বড় নয়, কি বড় আছে? না না, এমন কিছু বড় না। আর তুমি যেটা বলছো ওটাতে হবে, কিন্তু হবে না তা নয়, ওটাতেও হবে, বাট তোমাকে আলাদা আলাদা ডিসপ্রপোর্শনের দুটো ওই রকম ভাবে ভাবতে হবে। এবং তুমি একটা এক্সাম্পল দিও তো আমি বলতে পারবো। এবং তুমি, আমার যেটা মনে হচ্ছে তুমি এটা করোনি, যে অ্যাটমের চেঞ্জ হয়েছে সেই অ্যাটমটাকে ব্যালেন্স করছো না, ওই জন্য ওটা হয়েছে। ইনফ্যাক্টর ইউজ করবে, তুমি একবার দেখিও, আমি বলে দেবো ওটা, আমার মনে হচ্ছে ওইখানে প্রবলেম হয়েছে। আচ্ছা, এটা একটু দেখে নাও, এই জিনিসটা বুঝতে পেরেছো কিনা দেখো। যত আমরা গ্রুপের ওপর দিকে থাকবো, আমরা কিন্তু এটাকে নিয়ে ভাবছি না একবারেও তোমার অক্সিজেনকে নিয়ে, তাহলে গ্রুপের উপরে মনে করো সেলিনিয়াম হতে পারে, টেলুরিয়াম বা সালফারও হতে পারে, তাদের কি হবে, +6 অক্সিডেশন স্টেট ইজ মোর স্টেবল দ্যান +4, কিন্তু যত উপর থেকে নিচের দিকে আসবো +4 এর ধীরে ধীরে স্টেবিলিটি বাড়বে। এবং পোলোনিয়ামের ক্ষেত্রে কি হবে বলতো, +4টা বেশি স্টেবল। কেন +4টা বেশি স্টেবল? কারণ তুমি যদি ওপর থেকে নিচের দিকে আসো, দেখো অক্সিজেন হচ্ছে 2s2 2p4, সালফার 3s2 3p4, এটা 4s2 4p4, এটা কি 5s2 5p4, এটা কি হবে 6s2 6p4, এই 6s2টা কি দেখাবে, ইনার পেয়ার এফেক্ট দেখাবে ডিউ টু স্টেবিলিটি, তাই তো? এই জন্য কি হবে, এর +4টাই বেশি স্টেবল হবে, +6 কিন্তু যাবেই না, এটা আমরা সবসময়ের জন্যই বলেছি, যেখানে 6s দেখবে 6s কিন্তু পার্টিসিপেট করবে না। বোঝা গেছে তো? হয়েছে? আচ্ছা, হয়নি? এতক্ষণ ধরে কি দেরি হচ্ছে, এখনো ঘুমাচ্ছে যেন। হয়নি ওটা, আমি জানি তো হবে না। ও পুরো কোম্পানিটাই ফেক হয় কখনো?
ঘড়ি ঘড়ি, আরে একবার একটা পার্সেল এসেছিল পুরো ফেক, মানে একটা ঘড়ি অর্ডার করেছিলাম, ভেতরে কিছু নেই, ফাঁকা বক্স, ওদের কোম্পানির ওয়েবসাইট থেকে। হ্যাঁ এইসব এখন এখন রিসেন্ট একটু বেশি হচ্ছে, বক্সটাও আলাদা। অথচ তারপরে দুবার অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, মানে দুটো লিকুইড প্রোডাক্ট, খাবারেরই মানে খাবার প্রোডাক্ট যাই হোক, তা একটা লিকুইড প্রোডাক্টে হয়েছিল সিলটা টিয়ার ছিল, হালকা টিয়ার, আর একটা লিকুইড প্রোডাক্টে অ্যাকচুয়ালি মানে যে কটা লিকুইড ছিল তার মধ্যে দুটো বটল হয়েছিল স্পিলেজ হয়েছে। তা স্বভাবতই হচ্ছে আমি মানে স্বভাবত ওটা হয়েছে নিয়ত এমনি, কারণ হাফ সুই সিল কাটা থাকে এমনি তোমার একটু অস্বস্তি লাগবে যেহেতু খাবার জিনিস। তো অ্যামাজনকে বললাম, পরের দিন আর একটা ডেলিভারি দিয়ে দিল, এটা নিয়েও গেল না। এটা এগুলো সত্যি বলতে ওই জন্য অ্যামাজন ফ্লিপকার্ট কতটা রিলায়েবল দেখো, ইভেন ফ্লিপকার্টের থেকে অ্যামাজন অনেক বেশি রিলায়েবল। আর ওই যে দুটো স্পিলেজ হয়েছিল ওই প্রোডাক্টটার দামটা যথেষ্ট বেশি ছিল, 800 টাকার প্রোডাক্ট ছিল ওইটা, নিয়ে যায়নি আর একটা পাঠিয়ে দিয়েছে। তা আমি বললাম, আমি তখন বলেওছি আমার এটা ইচ্ছা নেই যে আর একটা নিয়ে, বলে তাহলে স্যার আপনি রিফান্ডটা নিয়ে নিন, আমরা পাঠাচ্ছি না। কি বলবো মানে, না আমি ওই তারপর থেকে একটা জিনিস ভেবে রেখেছি, বাবা আমার 100 টাকা 200 টাকা যা বেশি যায় যাক, বাট অ্যামাজন থেকে নেওয়াটাই অনেক সেফ। আরে ওটা তো না না, আমি ওখান থেকে কমে পেয়েছি, যাই হোক মানে ওদের ওয়েবসাইট থেকে ওটা তো ছাড়ো, তা ওর পরে হচ্ছে আমার তো অ্যামাজন প্রাইম নেই, আমি অ্যাকচুয়ালি অন্য একটা ছেলে মানে আমাদের একটা কলিগ আছে, তার অ্যাপ থেকে আমি অর্ডার দিই, এবং তার অ্যাপটা আমার এখানে তার আইডি ইনস্টল করা এখন। তা এবারে গিয়েছি, গিয়ে বললাম যে এরকম একটা হয়েছে, ভালো লাগছে না, বলছে স্যার ও তো 6 মাস আগে আমার সাথেও হয়েছে। এমন কি তুমি এই ব্র্যান্ডেরই অর্ডার করেছিলে? বললো হ্যাঁ আমি তো ওই ব্র্যান্ডেরই অর্ডার করেছিলাম, কিন্তু আমার ভাগ্য ভালো ছিল আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, তাই ওরা রিফান্ড করে দিয়েছে। সেম জিনিস ওর হয়েছে, ওর বক্সেও নয়েজের বক্স পেয়েছে, সেম জিনিস, অথচ অ্যামাজন থেকে অর্ডার করেছিল, কিন্তু ওর প্রবলেমটা হয়নি যেহেতু অ্যামাজন থেকে করেছিল, রিফান্ড করে দিয়েছে ওকে। তার মানে এইটুকু বোঝা যাচ্ছে কোম্পানি স্ক্যাম করছে। অ্যামাজন থেকে অর্ডার করার পরেও যদি এটা হয়ে থাকে, তার মানে পুরো বক্সটাতেই ওদের স্ক্যাম আছে, তো করছে কোম্পানি থেকেই করছে। হয়তো আমার যেমন হয় কুরিয়ার পার্টনার এতটা এ হবে না, কারণ একটা মানা যেতে পারে ঠিক আছে, কুরিয়ার পার্টনার মাঝখানে বদলাতে পারে, কিন্তু অ্যামাজন থেকে এটা অস্বাভাবিক, অ্যামাজন থেকে এই জিনিস আসবে না, যথেষ্ট ট্রাস্টওয়ার্দি, ও এই জিনিস হতেই পারে না। এবং একই ব্র্যান্ডে যদি এরকম হয়ে থাকে নিশ্চয়ই ওদের কিছু ইস্যু আছে, নাহলে একই ব্র্যান্ডে কখনো হতে পারে না এটা। চলো এবারে বলি অক্সিডেশন নাম্বার অফ অক্সিজেন। দেখো নর্মাল যদি O2 হয় কি হবে, এটা অক্সিজেন স্টেটটা কি হবে 0, তাই তো? আচ্ছা O2 মাইনাস, O2 মাইনাসকে আমরা কি বলি সাধারণত? অক্সাইড। অক্সিডেশন নাম্বার কি হয়, অক্সিডেশন স্টেটটা -2। কিন্তু এই জায়গাগুলোই শুধু একটু আমাদের মনে রাখতে হয়, যেটা আমরা নর্মাল রেডক্সেই পড়েছিলাম, সেটা কি একটা হচ্ছে O2 2 মাইনাস হয়, আর একটা কি হবে O2 সিঙ্গেল মাইনাস। O2 2 মাইনাসকে আমরা কি বলি? পার অক্সাইড, তাই তো? পার অক্সাইড যদি হয় তাহলে ইচ অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত হবে? -1। আর এটাকে কি বলি? O2 ওভারঅল চার্জ -1 মানে সুপার অক্সাইড। সুপার অক্সাইড যদি হয় তাহলে ইচ অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত হবে? -1/2 হয়েছে। আর একটা হয় মনে আছে, -1/3। কি কিসের জন্য হয়? ওজোনাইড। এটা দিইনি, বাট আর একটা হয়, সেটা হচ্ছে ওজোনাইড। অক্সিজেনের কি প্লাস অক্সিডেশন স্টেট আসতে পারে? অক্সিজেনের প্লাস অক্সিডেশন স্টেট আসতে পারে, কখন আসবে? ফ্লুরিনের সাথে থাকলে, যদি মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সাথে অ্যাড হয় তাহলে সে হয়ে যাবে মাইনাস, আর অক্সিজেনটা হবে প্লাস। যাই হোক বাবা, এইটুকুই আমার প্রাপ্তি যে এইটুকু মনে আছে। চলো যেরকম ফর এক্সাম্পল O2 প্লাস AsF6 অল ওভার চার্জ মাইনাস, এখানে অক্সিডেশন স্টেটটা কি হবে? O2 অক্সিজেনের হচ্ছে +1/2, তার মানে ইচ অক্সিজেনের হচ্ছে +1/2, তাই তো? আমি কিন্তু ইচ অক্সিজেন বলেছি। আচ্ছা এটা করো এবারে OF2, আর একটা হচ্ছে O2F2। কি হবে বলো? OF2 তে কি হবে? +2, আর O2F2 মানে হচ্ছে +1। বোঝা গেছে তো? এবং এই দুটোকে কি আমরা অক্সাইডস বলতে পারবো? এরা কিন্তু অক্সাইডস নয়, এদেরকে আমাকে কি বলতে হবে? ফ্লুওরাইডস বলতে হবে। সেম জিনিস আমি গ্রুপ 17ও বলেছিলাম, যে আমরা সাধারণত বলি অক্সাইডস,
বাট অক্সাইডস বলে আমরা লিখে দিই OF2 বা O2F2, কিন্তু এদেরকে আমরা অক্সাইড হিসেবে বলতে পারি না, কারণ আমাদের নোমেনক্লেচার গুলো কি হয় বেসড অন মোস্ট ইলেকট্রোনেগেটিভ অ্যাটম। তাই এক্ষেত্রে আমরা কি বলবো, এগুলোকে ফ্লুওরাইডস। যেরকম মনে করো আমরা বলি যে HCl, আমরা কি HCl কে হাইড্রাইড বলি? বলি না, কি বলি? হাইড্রোজেন ক্লোরাইড। ভাইরাস যদি NaH হয় আমরা কি বলি? ইটস হাইড্রাইড, সোডিয়াম হাইড্রাইড বা লিথিয়াম হাইড্রাইড। কেন? কারণ ওখানে হাইড্রোজেনটা হচ্ছে ডেল্টা মাইনাস বা মাইনাস চার্জ এবং মেটালটা হচ্ছে প্লাস চার্জ। যে মোড ইলেকট্রোনেগেটিভ হয় বা যে মাইনাস চার্জ বা যে ডেল্টা মাইনাস থাকবে, নোমেনক্লেচারটা আমরা তার অনুযায়ী বলি। বোঝা যাচ্ছে জিনিসটা? চলো, আচ্ছা এটা তো হয়ে গেছে, একটু ছোট্ট করে ক্যাটিনেশনটা বলে দিই। ক্যাটিনেশন শুধুমাত্র দুটোরই বলবো, অক্সিজেন আর সালফার। আচ্ছা তোমার এলিমেন্টাল ফর্মটা জানো তো? এলিমেন্টাল ফর্ম কি হয়? অক্সিজেন কি করে? O2, আর সালফার কি করে? S8। S8 কি ধরনের দেখতে? ক্রাউন স্ট্রাকচার বা ক্রাউন শেপ। ক্রাউন শেপ মানে কিরকম দেখতে হবে বলো? কিরকম হবে? ক্রাউন মানে হচ্ছে এইটা, এটা হচ্ছে ক্রাউন, দেখো, তাই তো? প্রত্যেকটা জয়েন্টে কি করব? সালফার বসিয়ে দেবো, এটা হচ্ছে ক্রাউন শেপ। আচ্ছা ক্যাটিনেশন, এবার যখন আমরা সালফার আর এটা বলছি, এটা আগে লিখে নাও, তারপর বলছি। সালফার আর অক্সিজেনের যদি বলি, তাহলে অক্সিজেনের ক্ষেত্রে কি হয়? ইজ লিমিটেড টু টু অ্যাটমস, শুধুমাত্র দুটো অ্যাটমই হয়। আর সালফারও ক্যাটিনেশন দেখাতে পারে আপ টু ম্যাক্সিমাম 10 অ্যাটমস, ম্যাক্সিমাম 10খানা অ্যাটম অবধি যেতে পারে। বোঝা গেছে? কিন্তু অক্সিজেনটা ম্যাক্সিমাম করতে পারছে না, তার কারণ হচ্ছে লোন পেয়ার রিপালশনটা অনেক বেশি হচ্ছে। আর সালফার তাও একটু বেশি করে, কারণ বন্ড ডিস্টেন্সটা একটু বেশি হয়ে যায়, তাই লোন পেয়ার রিপালশনটা একটু হলেও কম হয়। ওই জন্যই সালফার একটু বেশি অবধি দেখাচ্ছে, বাট কার্বনের মতো কেউ দেখাতে পারবে না, কারণ কার্বন হচ্ছে আইডিয়াল, যে কটা বন্ড দরকার সে কটাই ভ্যাকেন্ট অরবিটাল, এক্সট্রা কিছু নেই, তাতে কোনো নিউক্লিওফিলিক অ্যাটাকও হবে না এবং কোনো লোন পেয়ার ইলেকট্রনসও নেই এবং অপটিমাম সাইজ। ওই জন্য কার্বনের মতো কারোর হয় না, ওই জন্য 60-80 অবধি পর্যন্ত যেতে পারে, যে ফুলারিন টুলারিন যেগুলো হয় সেগুলো ওই রকম হয়। হয়েছে? চেঞ্জ করলাম। আচ্ছা এটা হয়ে গেল আমাদের ক্যাটিনেশন, হয়েছে তো? চলো পরে একটা ছোট্ট করে পয়েন্ট লেখো, অ্যালোট্রপি। অ্যালোট্রপি মানে ওই যে এলিমেন্টাল ফর্মটা বলেছি ওটাই, ঠিক আছে? অ্যালোট্রপির আন্ডারে একটুখানি লিখে রাখো, অল গ্রুপ 16 এলিমেন্টস এক্সিবিট বা শো অ্যালোট্রপি এক্সেপ্ট টেলুরিয়াম। টেলুরিয়াম অ্যাজ টেলুরিয়ামই এক্সিস্ট করে, ঠিক আছে? অল গ্রুপ 16 এলিমেন্টস শো অ্যালোট্রপি এক্সেপ্ট টেলুরিয়াম। all group 16 elements show allotropy except tellurium। হয়ে গেছে? চলো তাহলে এইটা যেখানে আমরা বললাম, তাহলে এবারে একটুখানি দেখে নেবো ছোট ছোট করে সালফার আর অক্সিজেনের এইগুলো। allotropes of sulfur, আচ্ছা সাধারণত আমরা যেটা বলি আলফা বিটা গামা আর একটা প্লাস্টিক, তাই তো? হ্যাঁ, আর একটা এক্সও আছে যদিও, আচ্ছা প্লাস্টিক। আচ্ছা একটাকে আমরা বলছি আলফা সালফার, নামগুলো মনে রাখতে হবে। আচ্ছা আলফা সালফারের আর যেটা নাম আছে সেটা হচ্ছে রম্বিক সালফার। আলফা সালফার অর দিয়ে বলছি, রম্বিক সালফার। আমি যদি আলফা বিটা গামা বলেই মনে রাখি, বাট তোমাদের যেহেতু মনে করো এমসিকিউ, তোমাদের কিন্তু প্রত্যেকটাই মনে রাখতে হবে, ঠিক আছে? কারণ মনে করো আলফা দিলই না অপশানে, রম্বিক দিতে পারে। আচ্ছা আলফা সালফার অথবা হচ্ছে রম্বিক সালফার। আর একটাকে আমরা কি বলছি বিটা সালফার হতে পারে। বিটা সালফার না হয়ে কি হতে পারে? এটা মনোক্লিনিক। ঠিক আছে, বিটা সালফার না হয় কি হতে পারে? মনোক্লিনিক হতে পারে, অথবা হতে পারে প্রিজম্যাটিক, অথবা হতে পারে প্রিজম্যাটিক। আচ্ছা একটা হচ্ছে গামা সালফার, আচ্ছা গামাটা গামা মনোক্লিনিক সালফার, গামা মনোক্লিনিক সালফার।
আর একটা হচ্ছে প্লাস্টিক সালফার। ব্যাস, এইটা হচ্ছে আমাদের অ্যালোট্রোপস অফ সালফার। কি হয়েছে বলো? রম্বিক সালফার লিখেছি। লাগুক গে। হ্যাঁ, এই পরেরটা থেকে, পরের স্লাইড থেকে ভালো করে লিখবো না। বাহ, হ্যাঁ এটাই তো, এটাই তো উচিত যে আমার ক্লাস করুক তবে লিখতে পারবে। কিরকম অপমান করছে। আমি তো আমার লেখা পরিষ্কার বুঝতে পারি। হ্যাঁ হ্যাঁ, সে তো হেজি হয়ে যায় আলাদা ব্যাপার। আমি না না, আমি বুঝতে পারবো। আরে ডাক্তারের হ্যান্ড রাইটিং ডাক্তার কেন বুঝতে পারবো? এই প্রবলেমটা তোমাদের চোখের। আচ্ছা, আমি লেখার পরে তো নাম্বার পেতাম, তার মানে তো সে তো বুঝতে পারতো নাকি না দেখেই নাম্বার দিত। এটাও হতে পারে বুঝতে পারিনি তাই নাম্বার দিয়ে দিয়েছে। প্রিজম্যাটিক, হ্যাঁ। দেখো, বুঝতে পারলে না? কি করে বুঝলে? কষ্ট করে যারা শিখবে সেটাই তো মনে থাকবে। ওরে স্ট্রাকচারটা মানে দেখার জন্য, ওগুলো অ্যাকচুয়ালি তোমাদের নেই। এই মনোক্লিনিক অ্যাকচুয়ালি পুরো জিনিসটা সলিড স্টেটে ছিল। একটা সলিড স্টেট বলে আলাদা একটা চ্যাপ্টার ছিল, তোমরা ছিল কি নেই? তোমরাও পড়োনি। তোমাদের পড়িয়েছি আমি, তোমাদের 11-এ ছিল, বাট এখন তো পুরো এ থেকে বাদ দিয়ে দিয়েছে, কম্পিটিটিভ থেকে, মানে নিট থেকে বাদ দিয়েছে, জেইতে আছে। ওইখানে অ্যাকচুয়ালি স্ট্রাকচারগুলো পুরো বোঝা যেত, মানে বন্ড অ্যাঙ্গেলের ওপরে বেস করে অ্যাকচুয়ালি বিভিন্ন স্ট্রাকচার হতো। শুধু এই রম্বিক বলে এখানে নয়, এখানে অনেক রম্বিকেরও ভাগ আছে, অর্থরম্বিক বলে এইসব ভাগ আছে, অনেক ভাগ আছে। বাট ওইগুলো আর মানে পুরোপুরি বাদ দিয়ে দিয়েছে ওগুলো। তবে ভালো ছিল, ভালো চ্যাপ্টার। ওই পোর্শনটা একটুখানি মানে ভালো লাগবে না, মানে স্ট্রাকচারগুলো, বাট এমনি ভালো চ্যাপ্টার, যথেষ্ট ভালো ছিল। চলো, ওটা তোমাদের ফার্স্ট সেমে ছিল না সেকেন্ড সেমে ছিল? ফার্স্ট সেমে ছিল। চলো, আচ্ছা এবারে এটা লেখো অ্যালোট্রোপস অফ অক্সিজেন। অ্যালোট্রোপস অফ অক্সিজেনটা একদম সোজা। চলো আমি চেষ্টা করবো বাবা একটু ভালো হ্যান্ড রাইটিং করার, হবে না যদিও। চলো, অ্যালোট্রোপস অফ অক্সিজেন কি হবে? দুটো সিম্পল হয়। অ্যালোট্রোপস অফ অক্সিজেন কি হয়? একটা হতে পারে O2 আর একটা হতে পারে O3। এটা তো যদি কেউ বলে যে বুঝতে পারি, মাথায় মারবে। হয়েছে? লাস্ট অ্যালোট্রোপস অফ সেলিনিয়াম, আর আমরা পড়বো না। অ্যালোট্রোপস অফ সেলিনিয়াম, ঠিক আছে? অ্যালোট্রোপস অফ সেলিনিয়ামের আন্ডারে একটুখানি লিখে রাখো। দেখো, সেলিনিয়াম হ্যাজ 6 অ্যালোট্রোপিক ফর্মস। Selenium has 6 allotropic forms, full stop. Three forms are non-metallic containing Se8 rings, মানে সেলিনিয়ামের 8খানা থাকবে, বুঝতে পেরেছো? 3 forms are non-metallic containing Se8 rings, Se8 rings. Full stop দিয়ে লেখো, one amorphous red form, one amorphous red form and 2 grey metallic forms, and 2 grey metallic forms. One amorphous red form and 2 grey metallic forms. হয়েছে? ফুল স্টপ দিয়ে লাস্ট লাইনটা লিখে রাখো, গ্রে ফর্মস আর মোর স্টেবল, বা গ্রে মেটালিক ফর্মস আর মোর স্টেবল। গ্রে মেটালিক ফর্মস আর মোর স্টেবল। হয়েছে? আচ্ছা, অক্সিডেশন স্টেট বলে আমি আলাদা কিছু আর করাচ্ছি না, কারণ গ্রে মেটালিক ফর্মস আর মোর স্টেবল। অক্সিডেশন স্টেট বলে আমি আলাদা কিছু করাচ্ছি না এই কারণে, কারণ অলরেডি অক্সিডেশন স্টেটটা বলে দিয়েছি, এটা মনে থাকবে তো। অক্সিডেশন স্টেট কমনটা তাহলে আমরা কি বললাম? কমন কি হবে? -2, তাই তো? কমনটা -2, এছাড়া আর কি দেখাতে পারে? রেঞ্জটা কি বলেছিলাম আমরা? -2 থেকে আমার কোথায় যাবে?
+6 অবধি যাবে এবং +4 +6 এর স্টেবিলিটি অর্ডারটা আমি বলে দিয়েছি, ঠিক আছে? শুধু একটা ছোট্ট করে ওইখানে লিখে রাখো তাহলে অক্সিডেশন স্টেট বলে। হয়েছে? দেখো অল গ্রুপ 16 এলিমেন্টস except oxygen, all group 16 elements except oxygen show -2, +2, show -2, +2, +4 and +6 oxidation states। আচ্ছা কেন দেখাতে পাচ্ছে +4 +6 অবধি? ডিউ টু অ্যাভেলেবিলিটি অফ ভ্যাকেন্ট ডি অরবিটালস, যেটা অক্সিজেনে নেই। বোঝা গেছে? ডিউ টু অ্যাভেলেবিলিটি অফ ভ্যাকেন্ট ডি অরবিটালস। হয়েছে তো? চলো এবার আমরা হাইড্রাইডসে ঢুকবো। কেমিক্যাল প্রপার্টিস শুরু করি তাহলে। কেমিক্যাল প্রপার্টিস বলে পয়েন্ট করবে, ঠিক আছে? আচ্ছা রবিবার দিন রাতে বেলা সবার হবে তো? সে তোমার একটা ওটা তো এক্সেপশন, তুমি এমনি আসতে পারবে না, ছেড়ে দাও ওটা, ছেড়ে দাও, অসুবিধা কি আছে? রবিবার দিন আমরা কি পড়বো বেশ? হ্যাঁ কোলয়েডটা পড়বো, আর এইটা হয়তো একটুখানি বাকি থাকবে। একটা জিনিসই অসুবিধা হয়ে গেল, ঠিক আছে সেটা পরে হচ্ছে। আমি একটা ভেবেছিলাম ফিশারের যে এটা না, ওটা আজকে বলে দেবো, তাহলে আজকে করিয়ে দেবো ওটা। আরএসটা আজকে করিয়ে দেবো তাহলে তোমাদের, কারণ আরএসটা অ্যাকচুয়ালি অফলাইনে একটু দরকার ছিল। তাহলে আমি দেখছি তার লাস্ট 15 মিনিট একটুখানি আরএসটা বলে দেবো। আরএসটা যদি আমি এইখানে না বোঝাই তো খুব অসুবিধা হবে তোমাদের, শুধু আরএসটা আছে তো ওইটা একটু বলে দেবো। আরএস জানো তো তুমি তো এক্সপার্ট। চলো রিঅ্যাক্টিভিটি টুয়ার্ডস হাইড্রোজেন, তাহলে কেমিক্যাল প্রপার্টিজ ফার্স্ট লিখছি আমরা রিঅ্যাক্টিভিটি টুয়ার্ডস হাইড্রোজেন। এই বেশি ভালো হয়ে গেছে দেখো লেখাটা। হ্যাঁ কি বলছি, কত সুন্দর লাগছে দেখতে দেখো। চলো তাহলে এরপরে দেখো রিঅ্যাক্টিভিটি টুয়ার্ডস হাইড্রোজেন কি হবে? H2O, H2S, তারপর কি হবে? H2AC, সেলিনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, তাই তো? আবার He হয়ে গেল। বেশি এইসব হাতের লেখা ভালো করতে গেলে অসুবিধা হয়। হয়েছে? এই অল আর কোভ্যালেন্ট, তাই তো? এগুলো কি হবে? এগুলো হচ্ছে সব কোভ্যালেন্ট, আয়নিক নয়, এগুলো হচ্ছে সব কোভ্যালেন্ট। হয়েছে? চলো এইবার যেগুলো আমাদের দরকার, যদি আমরা ওপর থেকে নিচের দিকে যাই তাহলে একটা একটা করে এবারে বলি। প্রথম বলো যে বন্ড এনার্জি বাড়বে না কমবে? বন্ড এনার্জি কমবে। বন্ড ডিস্টেন্সটা কি হবে, বা বন্ড লেন্থ যদি আমি বলি, নিঃসন্দেহে বাড়বে। আচ্ছা এরপর বলো থার্মাল স্টেবিলিটি। কি হবে বলো? কমবে নিঃসন্দেহে। বন্ড লেন্থ যদি বাড়ে তাহলে থার্মাল স্টেবিলিটি ধীরে ধীরে কমছে। আচ্ছা এরপর বলবে বন্ড অ্যাঙ্গেল কি হবে? বন্ড অ্যাঙ্গেল কমে যাবে, কারণ বলো আগে। দুজনে আলাদা আলাদা বলছো, কারটা কোনটা আমি কি বুঝতে পারিনি, বলো। হ্যাঁ এইটা রিয়েল অ্যান্সার। ডায়াগ্রাম দিয়ে বোঝানোর দরকার নেই, এমনি বোঝা যায়, বলো। কি করে কম হচ্ছে সেটাই তো জিজ্ঞাসা করছি, রিপালশনটা কেন কম হচ্ছে সেটা বলো। না স্টেরিক হিন্ড্রেন্স নয়, এখানে হচ্ছে অ্যাকচুয়ালি ABX টাইপ অফ মলিকিউল, ABX, এটা আগের দিনই বলেছি, আশা করি জানো। এখানে যদি এটার ইলেকট্রোনেগেটিভিটি বেড়ে যায় তাহলে কি হবে? এখানে বন্ড পেয়ারগুলো হচ্ছে এর দিকে চলে আসবে, দেখো। তখন বন্ড পেয়ারগুলো যদি ওই দিকে চলে আসে কি হবে? বন্ড পেয়ার রিপালশন বাড়বে। যদি বন্ড পেয়ার রিপালশন যা বাড়ে তাহলে কি হবে? বন্ড অ্যাঙ্গেল বাড়লো।
এবার দেখো যত আমি ওপর থেকে নিচের দিকে আসবো ইলেকট্রোনেগেটিভিটি কি হবে, কমে যাচ্ছে, মানে সেন্ট্রাল অ্যাটমে ইলেকট্রোনেগেটিভিটি কমছে, তাহলে বন্ড পেয়ারটা কার দিকে শিফট করবে, ধীরে ধীরে বি এর দিকে শিফট করলো, তখন বন্ড পেয়ারের দুটো বন্ড পেয়ারের মধ্যে কি হলো, স্পেসটা বাড়ছে, বন্ড পেয়ার রিপালশন কমছে, তাহলে বন্ড অ্যাঙ্গেল কমে যাবে। এখানে আলাদা কিছু আমরা ভাবছি না এই কারণে, কারণ লোন পেয়ার যেটা আছে সেটা তো সবার মাথাতে সেম থাকবে, ওই জন্য লোন পেয়ার রিপালশন আমি ভাবছি না। কেন ভাবছি না, কারণ প্রত্যেকটাতেই কিন্তু দেখো অক্সিজেন সালফার সেলেনিয়াম একই গ্রুপে, যেহেতু প্রত্যেকটারই লোন পেয়ার সেম, বোঝা যাচ্ছে জিনিসটা, ওই জন্য আমরা বন্ড পেয়ার রিপালশন নিয়ে ভাবছি যে যদি এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয় তাহলে কি হবে, বন্ড পেয়ারটা এর কাছে থাকবে, তখন বন্ড পেয়ারটা ক্লোজ টু ইচ আদার, তাহলে বন্ড পেয়ার রিপালশন বাড়বে এবং বন্ড অ্যাঙ্গেল বাড়বে এখানে, বোঝা গেছে। তাহলে এই ক্ষেত্রে কি হলো, আমরা বললাম বন্ড অ্যাঙ্গেলটা বেড়ে গেল। কত সুন্দর দেখতে লাগছে তোমার, তাতেও বলছে হ্যান্ডরাইটিং খারাপ, আর কি বলবো বলো। এভারেজ মানে কি, ভালো তো হলো না। হ্যাঁ, কালকে আমি খুব হ্যাপি ছিলাম, সিরিয়াস, মানে বহুদিন পরে যখন মানে এগুলো মানে কিরম বলবো, একটা মানে ইনার হ্যাপিনেস, মানে ওইগুলো হয় না, কারণ কালকে হচ্ছে তোমার থার্ড ইয়ারের মানে লাস্ট আমার কাছে যারা এই পড়তো ওদের রেজাল্ট বেরিয়েছে, তা ওই ব্যাচটা মানে পড়াশোনার দিক থেকে দেখো সব ব্যাচ তো আর সমান হয় না, মানে একদম বিলো অ্যাভারেজ ছিল, মানে একদম মানে পাতি কথা বলতে গেলাম বিলো অ্যাভারেজ, মানে জাস্ট পাস করবে মানে এইরকমই ব্যাচ ছিল, বাট সবার রেজাল্ট হয়েছে মানে অস্বাভাবিক ভালো, মানে যারা দারুণ রেজাল্ট করেছে। একটা একটা স্টুডেন্ট তো আমার ওই মানে সিইউতে তো তোমরা হয়তো জানবে না খুব একটা, সিইউতে মার্কস খুব কম মানে খুব কম আসে, মানে সিইউতে 60% পাওয়া মানে সে হচ্ছে মানে দারুণ ক্যান্ডিডেট, মানে অস্বাভাবিক ভালো ক্যান্ডিডেট, তবেই সে 60% পেতে পারে। ওদের ফার্স্ট যেগুলো ছিল ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার অতটা খুব একটা ভালো ছিল না, তো যাই হোক তার মধ্যে একটা মেয়ে ছিল একদম পড়াশোনা একদম ভালো ছিল না, একদমই নয়, কিন্তু ওই একটা জিনিস হয় না যে দেখবে যে ও চেষ্টা করতে পারছে না, এইরকম একটা জিনিস যে আমি চেষ্টা করছি তাও পারছি না, ও ওই রকম ছিল, ও যে ফাঁকি মারতো সেটা কিন্তু নয়, সেই জন্য আমার পড়াতেও ভালো লাগতো যে ঠিক আছে পাচ্ছে না কি করা যাবে, ও চেষ্টা করছে আর কি করা যাবে। যাই হোক ওই মেয়েটা ওই আমার ওই পেপারটায় 50-এ 31 পেয়েছে, সিরিয়াস আমি অবাক হয়ে গেছি যখন রেজাল্টটা দিয়েছে, আমি সিরিয়াস, আমি শক যে ও 50-এ 31 পাবে এটা ভাবতে পারিনি। হাইয়েস্ট আমার পেপারটাতে আমার ব্যাচ থেকে 50-এ 41 পেয়েছে, আমি সত্যি সিরিয়াসলি অবাক হয়েছি, মানে 50-এ 41 আমি ওই ব্যাচ থেকে এক্সপেক্টই করিনি। আমার খুব মানে আগের দিন এত ভালো লাগছিল যখন রেজাল্টটা শেয়ার করেছে, সবাই করেছে শেয়ার, এগুলো একটা মানে ইনার হ্যাপিনেস, মানে খুব ভালো লাগে যখন রেজাল্ট আসে, এরকম রেজাল্ট করে খুব ভালো লাগে। সবাই ভালো করেছে যে কজন ছিল, একটা স্টুডেন্টে শুধু ফিজিক্যাল কেমিস্ট্রি একটা পার্টে ব্যাক পেয়েছে, পড়ে না আসলে, প্রবলেম হচ্ছে ওটাই, বললে হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, মানে জিনিসটা এরকমই হয়, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওটাই মনে হয় না, আমি তো আগেও তোমাদের কাছে শেয়ার করেছিলাম, যেহেতু আমি প্রফেশনাল নই, তাই কিছু কিছু সময় অ্যাকচুয়ালি আমাদের খুব কষ্ট লাগে, কষ্ট হচ্ছে এই অর্থে লাগে যে আমার মনে হয় যেন আমরাই ফেলড হয়ে গেলাম, কারণ যেহেতু আমি প্রফেশনাল তো পড়াই না, পড়ানোটা আমার একটু অন্যরকম থাকে, তাই কারণ প্রফেশনাল পড়ালে এত আমার এই সব জিনিস বলারই দরকার নেই, সোজা কথা বলতে গেলে আমি বলে দিতাম বই থেকে দেখে নেবে, সত্যি কথা বলছি। পি ব্লক আমি গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি, পি ব্লক তুমি বাড়ির উপরে কোনো টিচার যদি মানে পড়ায় অ্যাটলিস্ট মানে যদি বোঝায়, তুমি আমায় এসে বলে যে কেউ, আমি মানে কারোর নাম নিচ্ছি না, আমি কারোর নাম নিচ্ছি না, সেটা আমি যে কেউ বলছি, নোটস দিয়ে দেবে, বলে দেবে পড়ে নাও অথবা বই থেকে পড়ে নাও, পি ব্লক কোনো একজনকে দেখিও যে কেউ অ্যাটলিস্ট এরকম বুঝিয়েছে। হ্যাঁ কেউ না, ওটা তো ছেড়ে দাও, পলিমার তো ছেড়ে দাও, পলিমারটা তো অ্যাটলিস্ট বইটা খুলে বলেও দেবে না যে কোথা থেকে পড়ো, বলবে তোরা পড়ে নিস পলিমার এগুলো, ওটা তো ছেড়ে, এটা অ্যাটলিস্ট তোমার বই থেকে বলবে দাগ দিয়ে দেবে এইটা পড়ে নিস, এইটা সিলেবাসে আছে, এটাই করে সবাই, বাট অ্যাটলিস্ট আমি বললাম না, আমি একটু ওই জিনিসটা মানে ভালো লাগে না, আমি পরে একটু প্রফেশনালি নয় পুরো জিনিসটা, আমি প্রফেশনাল নই, ওই জন্যই অ্যাকচুয়ালি তোমাদের যখন রেজাল্ট বেরোয় বা কিছু হয় আমার লাগে, সেটা এক্সপেকটেশন তো থাকে, এটা খুব স্বাভাবিক নিঃসন্দেহে, বাট যখন মানে ওই রকম জিনিসগুলো হয় খুব ভালো লাগে, কেউ যদি পেয়ে যায় সেটা নিঃসন্দেহে খুব ভালো লাগে। এবার এক্সপেকটেশন সবার কাছে আমি একবার বলছি না যে সবার থেকে এক্সপেকটেশন হবে, একটা ব্যাচে এটা
আমি যখন পড়াই তোমাদের যেরকমই কনফিডেন্স লেভেল বা চাই থাকুক না কেন, বাট আমি জানি যে তোমরা কতটা পেতে পারো, এটা আমি খুব ভালোভাবেই জানি। তাই সবার দিক থেকে তো এক্সপেকটেশন থাকবে না, নিঃসন্দেহে কারো কারো কাছ থেকে থাকবে, এটা মাস্ট। এবার সেটা যখন ফুলফিল হয় না, স্বাভাবিক একটু কষ্ট তো লাগবে। কারণ ওই তো বললাম একটা জিনিস, এন্ড অফ দ্য ডে এটা কিন্তু মনে হয় তুমি কিন্তু যে পারোনি সেটা নয়, মনে হয় আমিও পারিনি। সত্যি কথা বলছি, এটা আমার দিক থেকেই মনে হয় যে আমি পারলাম না, কারণ আমি একটা চেষ্টা করলাম, সেটা হলো না, এটাই মনে হয় এন্ড অফ দ্য ডে। কিছু করার নেই, এটা ইটস কাইন্ড অফ গেম, হারা বা জেতা তো লেগেই থাকবে, কিছু করার নেই। কারণ এত স্টুডেন্ট আছে, সব স্টুডেন্ট যে সেখানে পেয়ে যাবে এটা তো হবে না। বাট একটা জিনিস ওই বললাম না যে এইবারের পুরো জিনিসটাই কিন্তু ছিল, যাই কম্পিটিটিভে তোমাদের এটা যাই ছিল, গেমটা কিন্তু এটা ছিল না যে কে কতটা জানে, গেমটা ছিল হচ্ছে জাস্ট কে কতটা নিজের নামটাকে ধরে রাখতে পারে, আর কিচ্ছু ছিল না। কারণ ওই পেপারে 520 বা 530 পাওয়াটা কোনো মেজর ব্যাপারই নয়, ইজিলি পাওয়া যেতে পারে 520 530। কিন্তু ওই যে জিনিসটা মাথায় ঢুকে আছে না, যে 700 আমায় অ্যাটেম্প করতেই হবে। কিন্তু একটা জিনিস এইখানেই আজকে ওরাও হয়তো শুনেছিল, একটা জিনিস আমি তখনও বলেছিলাম, যখন তোমাকে আমরা পড়াতাম বা তুমি একটা জিনিস বলতে না যে স্যার অত শক্ত কোশ্চেন আসে না নিটে, মনে আছে এই কথা আমি বলেছিলাম না এই সময়? কে জানে কোন বছরে কি প্রশ্ন আসবে। কিন্তু আমি এটা বলেছিলাম কি বলিনি? বলেছিলাম তো সেই সময়, যখন ও বলতো আমার পেপারগুলো দেখে যে এত শক্ত কোশ্চেন আসবে না নিটে স্ট্যান্ড, নাহলে কেউ জানে না দেখো কখন কি কোশ্চেন আসবে। জিনিসটা দেখো কেউ এক্সপেক্ট করতে পারে না তো, ইটস কাইন্ড কম্পিটিটিভ এক্সাম, এটা এটা তুমি এক্সপেক্ট কি করে করবে? যে কোনো সময় যে কোনো কোশ্চেন আসতে পারে, বাট স্টিল বলছি শক্ত কোশ্চেন আসা অলওয়েজ বেটার। এইটাই তো প্রবলেম, তুমি যেটা ভাবছো না কেউ জানে না, তুমি তো ধরে নিচ্ছ কেউ জানে না, এটা তুমি মনে বলছো, কিন্তু তুমি ওটা ট্রাই করেছো কি করোনি? তুমি তো ট্রাই করেছো। আমি ওটা বলছি না, আমি বলছি তুমি বলছো যে ওটা কেউ জানে না, তাহলে তুমি পরীক্ষা হলে ওটাকে ট্রাই কেন করেছো? তুমি তো স্কিপ করে বেরোতে পারতে, তুমি স্কিপ করোনি, তুমি কিন্তু ট্রাই করেছো ওটা। প্রবলেমটা হচ্ছে ওটাই। তো ওইটা তো হয়ে গেল শেষ। ওই তো আমাদের ওখানে একটা ছেলে ছিল, যখন সিউতে আমরা পড়তাম একসাথে, তা হোস্টেলে আমরা যখন কেমিস্ট্রি অনার্স পড়ছি, আমার সাথে ম্যাথ অনার্সের ওই ছেলেগুলো হয় না, অনেকে কথা বলি একসাথে, 3 বছর ধরে ফার্স্ট ইয়ার পড়েছে। কেন বলে? পরীক্ষা হলে আমার দারুণ লাগে আননোন কোশ্চেনগুলো অ্যাটেন্ড করতে। আর কি হবে, তার যদি ইচ্ছা লাগে তো পড়বে, আর কিছু করার নেই, ওই রকম ব্যাপার। চলো বলো, অ্যাসিডিক স্ট্রেংথ ওপর থেকে নিচে কি হবে? অ্যাসিডিক স্ট্রেংথ ওপর থেকে নিচে কেন কমবে? কেন ঠিক করে ভাবো। হ্যাঁ, আরে বুঝো জিনিসটা, ওপর থেকে নিচে যখন আমরা যাচ্ছি, বন্ড লেন্থটা বা বন্ড স্ট্রেংথটা কার বেশি? ওপরেরটার তো বেশি, নিচেরটা কম, তাহলে এইচ প্লাস বেশি কে রিলিজ করে দেবে? সত্যি মাইনি। অ্যাসিডিক স্ট্রেংথ ওপর থেকে নিচে বাড়ছে, রিডিউসিং নেচার কি হবে? একই লজিক, যদি ওপর থেকে নিচের দিকে আমরা নামি, হাইড্রোজেন কে বেশি রিলিজ করবে? নিচেরটাই রিলিজ করবে, বন্ড স্ট্রেংথ কম, তাহলে অ্যাসিড রিডিউসিং নেচারও বাড়বে। আচ্ছা, বন্ড লেন্থ তো বলে দিয়েছি বাড়বে, হয়েছে? একটু যদি কনসেপচুয়াল পড়তে পারো না, এই পি ব্লকের নর্মাল কোশ্চেন পড়তে হয় না বই, যদি একটু কনসেপ্ট ক্লিয়ার রাখতে পারো, নর্মাল মানে এইসব জিনিস পড়তেই হয়। হ্যাঁ, প্রিপারেশন প্রপার্টিজ ইউজেস আমিও পড়ি না ভাই, ওই জন্যই নোট দিয়ে দিই। হ্যাঁ, সোজা কথা, আমি বলেই দিচ্ছি, দেখো প্রিপারেশন প্রপার্টিজ ইউজের যেগুলো আছে আমিও নোট বানাই, আর ওই দিনই আমি দেখি আর ওই দিনই ভুলে যাই। হ্যাঁ, ও সম্ভব না, ওগুলো তো মুখস্থ, কিছু করার নেই, আমি ডিরেক্টলি বলে দিচ্ছি, এতে এখানে কিছু আলাদা কিছু ভাবারই নেই। আচ্ছা, এটা লিখবে বয়লিং পয়েন্ট এন্ড মেল্টিং পয়েন্ট। বয়লিং পয়েন্ট এন্ড মেল্টিং পয়েন্ট। দূর বাবা, H2টা লিখতে গিয়ে খালি এটা H লিখে ফেলছি। টেলুরিয়াম, পোলোনিয়াম, H2O, টেলুরিয়াম, পোলোনিয়াম, লাস্ট অফ H2O। বলো কেন এটা? কারণ কি হয়েছে? শকড হয়ে যাচ্ছে হাতে লেগে? ভালো হয়ে বলে বয়লিং পয়েন্ট মেল্টিং পয়েন্টের সাথে বয়লিং কিছু নেই, ব্যাক এন্ড অরবিটালের কোনো নেই, রাইট?
যদি আমি বাঁ দিক থেকে ডান দিকে যাই কি হয়েছে, ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ ইন্টারঅ্যাকশন বেড়েছে, তাই তো? দেখো বাঁ দিক থেকে যত আমি ডান দিকে যাব দেখো ভ্যান ডার ওয়ালস ফোর্স বেড়েছে, ঠিক করে লক্ষ্য করো। ভ্যান ডার ওয়ালস ফোর্সটা বেড়েছে, কত অবধি বাড়ছে? পোলোনিয়াম অবধি। H2O কিন্তু ভ্যান ডার ওয়ালস ফোর্স সব থেকে কম, বাট এর মধ্যে কি হবে, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং হবে। তাহলে সব থেকে কম হওয়া উচিত ছিল কিন্তু ওর সব থেকে বেশি হচ্ছে। সেম রিজন এইচএফ বলেছিলাম, মনে আছে গ্রুপ 6-17-এ? এইচএফ এর ক্ষেত্রেও তাই ছিল, এইচএফ এর ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং ছিল, দেখবে এইচএফ, এইচসিএল, এইচবি আর এইচআই। ও আচ্ছা, গ্রুপ 17 তোমরা পাওনি, এখনো দেওয়া হয়নি। সেম জিনিস, এইটাই বলা ছিল, বোঝা গেছে তো? চলো, এটা মোটামুটি হয়ে গেছে, ঠিক আছে। এটা আমরা 1 নম্বর বললাম তো, কেমিক্যাল প্রপার্টিস 1 নম্বর তো, ঠিক আছে। না না 1 নম্বর, হ্যাঁ, তো রিঅ্যাক্টিভিটি টু হাইড্রোজেনের মধ্যেই তো হলো, পুরাই তো রিঅ্যাক্টিভিটি উইথ হাইড্রোজেনের মধ্যেই হয়েছে। চলো 2 নম্বর হচ্ছে রিঅ্যাক্টিভিটি টুয়ার্ডস হ্যালোজেন, সরি অক্সিজেন। রিঅ্যাক্টিভিটি টুয়ার্ডস অক্সিজেন, অক্সিজেনের সাথে রিঅ্যাকশন হলে কি কি তৈরি করে বলো? সাধারণত যেগুলো তৈরি করে সেগুলো হচ্ছে EO2 তৈরি করে, আর কি হয় EO3, এই দুটোই তৈরি করে, ঠিক আছে। EO2 তৈরি করবে মানে ফর এক্সাম্পল কোন একটা পার্টিকুলার কম্পাউন্ড যদি রিঅ্যাকশন করে অক্সিজেনের সাথে কি হয়, SO2 SO4 এরকমই তৈরি করে, বোঝা গেছে জিনিসটা। বাট অক্সিজেন যদি তৈরি করে তাহলে কি হবে, অক্সিজেন যদি আরো দুটো অক্সিজেনের সাথে লাগে তাহলে কি হবে, O3 হবে। আর দেখো O4 বলে কিন্তু কিছু হয় না, ক্লিয়ার হয়েছে? বাকিদের ক্ষেত্রে নর্মাল পাবে, যেরকম মনে করো SO2, এটার ক্ষেত্রে কি হবে SO3, সালফার সেলিনিয়াম SeO2 SeO3 এরকম হবে, ঠিক আছে। প্রত্যেকটার ক্ষেত্রে লিখতে পারো, টেলুরিয়াম হবে, পোলোনিয়াম হবে। হয়েছে? আচ্ছা বলো, ওপর থেকে নিচে অক্সিডাইজিং পাওয়ার বাড়বে না কমবে? দুটোর ক্ষেত্রেই অক্সিডাইজিং পাওয়ার ওপর থেকে নিচে বাড়বে না কমবে? বাড়বে তো। কেন বাড়বে? কারণ ওপর থেকে নিচে যদি যাই কি হচ্ছে, মেটালিক ক্যারেক্টার বাড়ছে, তাহলে এইগুলো কি হবে, টেলুরিয়াম প্লাস হিসাবে এবং অক্সিজেনটাকে অক্সাইড হিসাবে রিলিজ করতে চাইবে। তাহলে অক্সিজেনটাকে অক্সাইড হিসেবে রিলিজ করে, তাহলে কারোর সাথে গিয়ে তো অক্সিজেনটা অ্যাড হচ্ছে, যার সাথে অ্যাড হবে তাকে কি করছে, তার মানে অক্সিডাইজ করছে। কারণ অক্সিজেন অ্যাড হওয়া মানে অক্সিডেশন, আর হাইড্রোজেন অ্যাড হওয়া মানে রিডাকশন। সেম লজিক, এইখানে কি হচ্ছিল, হাইড্রোজেন গুলো ওপর থেকে নিচে রিলিজ বেশি করছিল, এখানে ওপর থেকে নিচে কি হচ্ছে, যেহেতু অক্সিজেন আছে অক্সিজেনটা বেশি রিলিজ করবে, তাহলে অক্সিডাইজিং পাওয়ার কি হবে, এখানেও বাড়বে। আর অক্সিডাইজিং পাওয়ার যদি আমরা এই দিকটাকে দেখি তাতেও এটাও বাড়বে, বোঝা গেছে? এবার যদি এই দুটোর মধ্যে আমরা কম্পেয়ার করি তাহলে কিন্তু আমি বলবো অক্সিডাইজিং পাওয়ারটা কি হবে, EO3 গ্রেটার দেন হবে EO2। কেন? সিম্পল লজিক, এখানে 3টে অক্সিজেন আছে, ওখানে 2টো অক্সিজেন আছে, এর অক্সিডেশন স্টেটটা দেখো বেশি আছে, ইটা এখন আছে +6 এ, এইখানে দেখো এটা আছে +6 এ, আর এটা আছে +4 এ। তাহলে এখন E+6 যেটা, এ কিন্তু বেশি রিডিউস হতে চাইবে রাদার দ্যান E+4, তাহলে এ অন্যকে বেশি পরিমাণে অক্সিডাইজ করতে চাইবে। ক্লিয়ার হচ্ছে জিনিসটা? তাহলে অক্সিডাইজিং পাওয়ার যদি EO3 ভার্সেস EO2 কম্পেয়ার করি, মানে মনে করো বললাম SeO2 ভার্সেস SeO3, তাহলে এটা বেশি অক্সিডাইজিং পাওয়ার, অথবা SO2 ভার্সেস SO3, তাহলে SO3 এর বেশি অক্সিডাইজিং পাওয়ার। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে তো? একটুখানি সময় নেবো আরএস এর জন্য, যতটা হয় হোক, তারপরে দেখছি। চলো, রিঅ্যাক্টিভিটি টুয়ার্ডস হ্যালোজেন। রিঅ্যাক্টিভিটি টুয়ার্ডস হ্যালোজেন, এই দুটোই সব থেকে বেশি হয়। আচ্ছা, এটা এখানে এটা দেখাইনি, ওই EX4 এন্ড EX6 এরকম ভাবে আমি নোটে লিখে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এখানে বলো কোভ্যালেন্ট ক্যারেক্টার কার বেশি হবে? কোভ্যালেন্ট ক্যারেক্টারটা কার বেশি হবে, EX6 এর বেশি হবে না EX4 এর বেশি হবে? কেন? EX6 মানে কি, এটা হচ্ছে +6 আছে, এটা হচ্ছে +4, তাই তো? তাহলে এখানে আমরা যদি বলি যে পোলারাইজিং পাওয়ার সেটা কার বেশি হলো,
+6 গ্রেটার দ্যান হচ্ছে +4। পোলারাইজিং পাওয়ার মানে কি? পোলারাইজিং পাওয়ারটা কোথা থেকে আসছে? আয়নিক পোটেনশিয়াল থেকে আসছে। এই পোলারাইজিং পাওয়ারটা অ্যাকচুয়ালি কোথা থেকে আসে? আসে হচ্ছে আইপি বা আয়নিক পোটেনশিয়াল, যেটাকে আমরা বলি ফাই। আর ফাই মানে কি? ফাই মানে হচ্ছে ক্যাটায়নিক চার্জ বাই কি হয়? ক্যাটায়নিক রেডিয়াই। বোঝা গেছে? দেখো এখানে ক্যাটায়নিক চার্জটা তো বেশি, তাহলে পোলারাইজিং পাওয়ার কার বেশি হবে? ওটার বেশি হচ্ছে। সিম্পল এই লজিকটা মনে রাখবে, যদি ক্যাটায়ন্স থাকে, ক্যাটায়ন্সের যদি আইপি বাড়ে, আইপি বাড়লে কি হবে? পোলারাইজিং পাওয়ারটা বাড়বে। আর পোলারাইজিং পাওয়ার যদি বাড়ে তাহলে আমার কোভ্যালেন্সি বাড়বে। বোঝা গেছে? আর যদি আমরা অ্যানায়ন্সের মধ্যে কম্পেয়ার করি, তাহলে অ্যানায়ন্সের আমরা দেখব সাইজটা কার বড়। যদি আমাদের সাইজটা বড় হয় তাহলে আমরা বলবো কি কোনটা বাড়ছে? পোলারাইজেবিলিটি বাড়ে, পোলারাইজেবিলিটি বেড়ে যায়। আর পোলারাইজেবিলিটি যদি বাড়ে তাহলে আমরা বলবো কোভ্যালেন্সি বাড়ছে। বোঝা গেছে জিনিসটা? দেখো তাহলে এটা হচ্ছে একটা চার্ট করে লিখে রাখবে, দিস দ্য থাম্ব রুল। যদি মনে করো ক্যাটায়ন, মনে করো অ্যানায়নটা সেম, ক্যাটায়নটা চেঞ্জ হচ্ছে, তাহলে আমরা ক্যাটায়নের রেসপেক্টে ভাববো। যার আয়নিক পোটেনশিয়াল বেশি হবে তার পোলারাইজিং পাওয়ার বেশি, সেখানে কোভ্যালেন্সি বেশি। মনে করো ক্যাটায়নটা সেম হয়ে গেছে, অ্যানায়নটা আলাদা, তখন অ্যানায়নের রেসপেক্টে আমাকে ডিফারেন্সিয়েট আউট করতে হবে। তখন দেখবো কোন অ্যানায়নটা বড়। যে অ্যানায়নটা বড় হবে তাহলে তার ক্ষেত্রে আমরা বলবো তার সাইজ বড়, পোলারাইজেবিলিটি বেশি, তাহলে তার কোভ্যালেন্সি বেশি হবে। বোঝা গেছে তো জিনিসটা? বুঝতে পেরেছো তো? দেখো তাহলে এইটা বলো দেখি, SF4 ভার্সেস SF6 কে বেশি কোভ্যালেন্ট? এটা কিন্তু নিচে লিখবে, আমার জায়গা নেই তাই এখানে লিখছি। কি হবে? এটা বেশি কোভ্যালেন্ট হবে। দেখো মোর কোভ্যালেন্ট কেন হবে? কারণ সালফারটা দেখো অক্সিডেশন স্টেট বেশি আছে, তাই না? আচ্ছা এবার এইটা বলো দেখি, আচ্ছা SF দিয়ে আর করবো না, সেলিনিয়াম দিয়ে করে দিচ্ছি। কার হবে? কে বেশি কোভ্যালেন্ট? এটা বেশি কোভ্যালেন্ট। কি দিয়ে বুঝছি? পোলারাইজেবিলিটি দিয়ে বুঝছি। কেন? কারণ এখন দুটোই দেখো সেলিনিয়াম আর দুটোই +4, তাহলে আমি ক্যাটায়ন দিয়ে তো আর আলাদা করতে পারছি না, তাহলে অ্যানায়ন দিয়ে দেখো না আলাদা করতে পারবো। কিভাবে করব? একটা হচ্ছে Cl- আর একটা Br-। Br- এর সাইজ বড়, যদি সাইজটা বড় হয় তাহলে ও হয়ে যাবে মোর পোলারাইজেবল, তাহলে মোর কোভ্যালেন্সি। ঠিক আছে? এটা হচ্ছে শর্ট থাম্ব রুল বলে দিচ্ছি। এছাড়া আরো অনেক দিয়ে বোঝা যায়, বাট এটা থাম্ব রুল, ম্যাক্সিমাম 90% কেসে হচ্ছে তোমাদের মিলে যাবে। এটা একটু করিয়েই দিই, তাহলে হয়ে যাবে আশা করছি। হয়ে গেছে? তাই অবধি চেঞ্জ করছি। আচ্ছা এইখানে যেটা ওর ক্ষেত্রে বলেছিলাম, মনে করো এই O2, O3, তারপরে মনে করো ওই সালফারের কিছু কম্পাউন্ড আছে, সালফারেরও কিছু কম্পাউন্ডস আমার মনে করো থাকবে। এর কিছু কিছু প্রিপারেশন, প্রপার্টিজ অ্যান্ড ইউজেস আমি অলরেডি নোট দেবো। প্রিপারেশন, প্রপার্টিজ অ্যান্ড ইউজেস, এটা নোটে পাবে। এই তুমি অ্যাপটা ডাউনলোড করেছিলে? কোনটা? কিছু কোড চাইবেন? তুমি ইনস্টল করে রেখেছো কি? তাহলে ঠিক আছে, আমি ব্যাচে অ্যাড করে দেবো, অসুবিধা নেই। আর কিছু করতে হবে না, ইনস্টল করা থাকলে হবে। নাম্বার দিয়ে মানে ইনস্টল করেছিলে তো? না এরম তো আসবে না, ব্যাক করো। ও তোমার তো অ্যাপেল, অ্যাপেল হবে না, আইফোনে হবে না। আইফোনের অ্যাপ নয় তো ওটা। তুমি ও আইফোনে ইনস্টল হয়েছে? আইফোন ইনস্টল কি করে? আইফোনের অ্যাপই নয় ওটা, ওটা শুধুমাত্র প্লে স্টোরের অ্যাপ। কি করে আইফোন ইনস্টল হবে? আচ্ছা অর্গানাইজেশন কোডটা দিলে ওটা তো নেওয়ার কথা নয়। ইনস্টল হয়ে গেছে?
অ্যাকচুয়ালি ইনস্টল করার কথা নয়, কারণ ওটা মানে শুধুমাত্র প্লে স্টোরেরই অ্যাপ, ওতে ইনস্টল করার কথা নয়। হয়েছে তো? আচ্ছা, প্রিপারেশন প্রপার্টিজ ইউসেজ এগুলো আমরা নোট দেবো, এটা আলাদা কিছু হবে না। আচ্ছা, একটা জিনিস একটু বলি, পলি হ্যালোজেনের একটা আমি নোট দেবো, যারা শুধুমাত্র বোর্ডের জন্য পড়ছো ওখান থেকে শুধু ডিডিটি পড়বে, আর কিছু পড়বে না, ঠিক আছে? পলি হ্যালোজেন অনেক কিছু আছে, ক্লোরোফর্ম আছে, তোমার CCl4, CH3 সবগুলো আছে। শুধুমাত্র যারা বোর্ডের জন্য পড়বে ডিডিটি পড়বে, কারণ ওই নোটটা তো আমি পুরোটা বানাচ্ছি কম্পিটিটিভের জন্য, কম্পিটিটিভে পুরোটা আছে, কিন্তু বোর্ডের জন্য শুধুমাত্র ডিডিটিটা পড়বে, মানে ওই ছোট একটুখানি ওর থাকবে সেইটা। বলো। হ্যাঁ, উইন্ডোজে চলে যাবে। উইন্ডোজে একটা আছে না, বলো না কি একটা ডাউনলোড করে নিলে অ্যাপগুলো খোলা যায়, তো কি একটা আছে উইন্ডোজে, কি একটা সামথিং ইনস্টল করে নিলে অ্যাপগুলো খোলা যায়। না না, ওটা কি যায় আছে, অসুবিধা নেই, তুমি একটা কাজ করো, আমি তোমাকে ওয়েবসাইটটা এখনো পাবলিশ হয়নি, ওর সাথে ওয়েবসাইটটাও পাবলিশ করে দেবো, ও তখন তুমি ওয়েবসাইট থেকেই দেখতে পেয়ে যাবে। এখন শুধু অ্যাপটা আছে, ওয়েবসাইটের ডিজাইন হয়নি, ডিজাইন করে নিলে হবে, আমি একা করি হয় না, ওরমভাবে হয়। ঠিক আছে, চলো আর অক্সি অ্যাসিডস অফ সালফারটাকে বলে দিই, তারপর হচ্ছে অক্সি অ্যাসিডস অফ সালফার, ঠিক আছে? যেরকম ওই এর ক্ষেত্রে বলেছিলাম গ্রুপ 17 এর ক্ষেত্রে সেরকমই করবো। কলামগুলো একটু লিখে নিই, কি হয়েছে বলো? না, কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি শেষ হয়ে গেছে, কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি আর নেই। বলো। দাঁড়াও, ভালো লাগে না, এইটা অ্যাটলিস্ট পড়ে দিয়ে যাই একটুখানি, দাঁড়াও। স্ট্রাকচার, হ্যাঁ, অক্সিডেশন নাম্বার তো আশা করি তোমরা বার করতে পারবে, আর যদি বার করতে না পারো তাহলে আর কিছু বলার নেই, এখান থেকে যদি বার করতে না পারো। স্ট্রাকচার থেকে কিন্তু প্রশ্ন আসার চান্স অনেক বেশি তোমাদের। আচ্ছা, তোমাদের কি এইটা বলে দিয়েছে অ্যাসারশন রিজনিং এ কটা কোশ্চেন আসবে, সেগুলো কিছু বলে দিয়েছে? কিচ্ছু বলে দেয়নি এখনো, জানি না, কিন্তু এমসিকিউ 30 খানা থাকবে, তাই তো? 30 না 35? কিন্তু কোনো অর নেই তো, 35টা থাকবে, 35টাই করতে হবে, এরকম তো, আর কোনো নেগেটিভ দেয়নি। হ্যাঁ, ফার্স্ট সেমে তাই তো, পাস তো এমনিই করে যাবে, পাসের জন্য আবার কি ভাবছি। না, পাসটার জন্য এ নেই গো, পাসটার জন্য কেউ ভাবে না, যারা রেজাল্ট করতে চাইছে তারা কি আর পাস নিয়ে ভাববে? আচ্ছা, এইটা মনে আছে কারোর, H2SO5 এর করসপন্ডিং অক্সিডেশন স্টেট আমরা কিন্তু নর্মালি বার করতে পারি না। নর্মালি মানে কি? রাইট, পারঅক্সাইড লিঙ্কেজের জন্য, মনে আছে এটা? কাকে বলছি, এটা কি আছে, এটা হচ্ছে পারঅক্সাইড লিঙ্কেজ আছে, আমরা অ্যাকচুয়ালি এটাকে শর্ট ফর্মে এরকম ভাবে বলি পিএল মানে কি বলতো? পিএল প্রেজেন্ট লিখি আমরা, পারঅক্সি লিঙ্কেজ প্রেজেন্ট। আর পারঅক্সি লিঙ্কেজ যেখানে আছে সেখানে এই রকম ফর্মুলা থেকে আমরা অক্সিডেশন স্টেট বার করতে পারি না। আচ্ছা, কেন বার করতে পারছি না? তুমি যদি এখান থেকে সালফারেটটা বার করে দাও, কত আসছে? 8 আসছে, ঠিক করে লক্ষ্য করো, 8 আসবে না, অ্যাকচুয়ালি এর অক্সিডেশন নাম্বারটা আসে +6। যেখানে পারঅক্সি লিঙ্কেজ থাকে সেখানে কখনোই আমরা মলিকুলার ফর্মুলা থেকে বা এই কেমিক্যাল ফর্মুলা থেকে বার করতে পারবো না, সেখানে কি দরকার? স্ট্রাকচার জানতে হবে, একমাত্র স্ট্রাকচার থেকেই বার করতে পারবো। ওইচই তো ছিল মনে হয়, দেখে নিচ্ছি তো। ঠিক আছে। আর অক্সিডেশন নাম্বার কি করে বার করে এটা জানো? স্ট্রাকচার থেকে অক্সিডেশন নাম্বার পারো বার করতে? বলো কিভাবে বার করবো? অর্চিসা শিখিয়েছি এটা না, স্ট্রাকচার থেকে কিভাবে বার করব? ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স দিয়ে, মানে কি এরকম ভাবে ধরে নিচ্ছি যে OH এর মধ্যে বন্ডটা আছে,
ধরে নাও যে OH এর বন্ডটা ব্রেক করলো, যদি ব্রেক করে তাহলে অ্যাকচুয়ালি কে ইলেকট্রোনেগেটিভ? অক্সিজেনটা। তার মানে হাইড্রোজেনের মাথায় আসবে +1, অক্সিজেনের মাথায় এলো -1। বোঝা গেল? এটা আমরা ধরে নেব, মনে করো আমরা এরকম ভাবে ভাবছি, আমরা ধরে নিচ্ছি এরকম যে OH বন্ডটা মনে করো আমরা ভাঙবো। বোঝা গেছে? তাহলে OH বন্ড যদি ভাঙি, যেটা মোর ইলেকট্রোনেগেটিভ সেটা মাইনাস হবে, যেটা লেস ইলেকট্রোনেগেটিভ সেটা প্লাস চার্জ হবে, সেই ইলেকট্রনটা ছেড়ে দেবে, সোজা কথা। তাহলে মনে করো যদি OH বন্ডটা ভাঙে তাহলে কি হবে? এটা +1 হবে, দেখো এটা -1 হবে, হবে তো? বোঝা গেছে? এবার ভাবো যদি এই বন্ডটা ভাঙে তাহলে কি হবে? তাহলে দুজনের দিকে কেউ কাউকে নেবে না বা কেউ কাউকে দেবে না, কারণ দুটো সেম। সেম যদি হয় তাহলে কি হবে? কেউ কাউকে দেবে না, কেউ কারোরটা নেবে না। আচ্ছা, মনে করো এই সালফার আর অক্সিজেনটা যদি ভাঙে তাহলে কি হবে? অক্সিজেনটা কি হবে বলো? -1 হবে, সালফারটা কি হলো? +1 হলো। দেখো বোঝা গেছে? আচ্ছা, এবার ভাবো এই সালফার অক্সিজেনটাকে আমি ভাঙছি, কটা বন্ড আছে? দুটো বন্ড। তাহলে দুটো বন্ড যদি ভেঙে যায় তাহলে অক্সিজেনের মাথায় কি আসবে? একটা বন্ডের জন্য -1, আবার একটা বন্ডের জন্য -1। তাহলে সালফারে ঠিক একই কারণে দুটো +1। আবার যদি আমি এই দুটো বন্ড ভাঙি তাহলে কি হবে? একইভাবে এই দুটোর মাথায় +1 করে যাবে, আর এটার মাথায় কি হবে? -2, মানে -1। এইরকম ভাবে আমি প্রত্যেকটা করতে পারি। এইবার দেখো বুঝতে পেরেছো কিনা? এটাই হচ্ছে পারঅক্সি লিঙ্কেজ। দেখো এটা হচ্ছে স্ট্রাকচার থেকে আমরা অক্সিডেশন স্টেট বার করে দিচ্ছি। তাহলে দেখো সালফারের অক্সিডেশন স্টেট কত এসছে, দেখো 1 2 3 4 5, আর একটা ভাঙা হয়নি, সেটা হচ্ছে এইটা। এটা যদি ভাঙতাম তাহলে এটা 6 আসতো। বুঝতে পেরেছো? এগুলো হচ্ছে স্ট্রাকচার থেকে বার করা। সিম্পল ভাববো, বন্ডগুলো আমরা ভাঙছি, যদি সিমিলার অ্যাটম থাকে তাহলে কোনো অক্সিডেশন স্টেট কারোর বাড়বে না বা কারোর কমবে না। যদি হেটেরো অ্যাটম থাকে তখনই হবে, যেটা ইলেকট্রোনেগেটিভ, প্রত্যেকটা বন্ড ভাঙার জন্য কি হবে? যেটা ইলেকট্রোনেগেটিভ সেটা -1 হবে, আর লেস ইলেকট্রোনেগেটিভটা হবে +1। এটা হচ্ছে প্রত্যেকটা বন্ড ভাঙার জন্য হবে। হয়েছে? চলো 4 নম্বর, তাড়াতাড়ি লিখে নাও। বলো বলো বলো। আমি বলছি এইটা একটুখানি শেষ করতে দাও, এনে দিচ্ছি। আরে তৃষ্ণা মিটে গেলে তো আর দেখবে ইচ্ছাই করবে না, না যতক্ষণ না মিটবে ততক্ষণ ভালো। এরকম আমার কয়েকটা ডায়লগ শিখে রাখতে হবে। না না, ওই পর্যায়ে আসেনি। মানে আধ ঘন্টা জল না খেলে কেউ মরে যাবে? চলো একে প্রশ্ন করি, তফাকে। তফা এইটা থেকে বলবে যে এর অক্সিডেশন স্টেট, দুটো সালফারের যে অক্সিডেশন স্টেট আছে সেটা কত কত, তাড়াতাড়ি আগে করে নাও, আমি এসে জিজ্ঞাসা করছি।
জিজ্ঞাসা করলে বলে ভালো হলো, ওটা ওই বোতলটা ওর জন্য কিনে এনেছিলাম, দিতে ভুলে গেছিলাম। জলটা খেয়ে ওকে দিয়ে দিও। সিরিয়াস? আরে কিসের জন্য এটা কিনে এনেছিলাম, মক টেস্ট অথবা ওই কিছু একটার জন্য, আমি ভুলে গেছি, তখন একটা দেবো ভেবেছিলাম, সেই ভুলে গেছি। তুই জিজ্ঞাসা করলে বলে মনে পড়েছে। থাক, রেখে দাও, নিট ক্লিয়ার করার পর মাগবে। এই ওটা হয়ে এই হ্যাঁ, এটা বলো কত কত বেরিয়েছে দুটো সালফারের অক্সিডেশন স্টেট। এটা যদি করো তাহলে কত আসবে? +4, ভেরি গুড। আর এটা হচ্ছে 0। এবার বুঝতে পেরেছো তো? এটা হচ্ছে আমরা স্ট্রাকচার থেকে, আর অ্যাভারেজ অক্সিডেশন স্টেটটা এই +6 আসবে। +4 কি করে আসবে? +6 আসবে, ঠিক। হ্যাঁ +6, +4 কেন আসবে? টোটাল 6টা বন্ড আছে তো, 1 2 3 4 5 6। হ্যাঁ তাও তো ঠিক। দাঁড়া দাও, কিছু একটা ভুল লিখেছি স্ট্রাকচার। 1 2 আসবে, হ্যাঁ ঠিকই লিখেছি, তাহলে এইখানে ভুল আছে, বুঝলে? এটা ভুল আছে, দাঁড়াও একটুখানি দাঁড়াও। হ্যাঁ এইটা ভুল হয়ে গেছে। এটা কত কত আসছে বলো তো? 0 আর +6 আসছে, তাই আসছে তো, দেখো তো। জিরো আসছে অ্যান্ড +4। হ্যাঁ এটা ভুল লিখেছে তো, এইটা 0 অ্যান্ড +4, হ্যাঁ তাই তো আসবে, এটা ভুল লেখা আছে। ঠিক আছে 0 +4, ঠিক আছে, অসুবিধা নেই। চলো, এটা কত নম্বর হলো? 4 হলো না 5 হলো? 4 হয়েছে। 5 নম্বরটা করো, একটু তাড়াতাড়ি করো। এটা এই আরএসটা একটু বলে দেবো। H2SO4, H2SO4টা আশা করি পারবে। ও সরি, H2S2O4, H2SO4 তো বলে দিয়েছি। এটা তো তোমার +3 মনে হয়, হ্যাঁ ঠিক আছে। অর্চিসা বলে আমার বন্ধু বলে দিয়েছে মুখস্থ করার জন্য। কার কথা বলছো? ও, তুমি করে জানলে? হ্যাঁ, ও সব মোটামুটি একদম ফিট করে রেখেছো বলো। আচ্ছা দেখো, এটা +3 আসছে, বোঝা যাচ্ছে তো? দেখে নাও স্ট্রাকচার থেকে, বুঝতে পারছো তো? বন্ড ভেঙে দাও, তাহলেই বুঝতে পেরে যাবে। চলো 6 নম্বর। হ্যাঁ বাবা, তুমি সব শিখে রেখেছো তোমরা। আমারই সত্যি কথা বলতে তোমাদের কাছ থেকে শেখা বাকি। ওইটা বলছি তো, আমার বাকি। এবারে পুজোটাও পাচ্ছি না, ভালো লাগছে না আমার, ওই জন্যে পুজোটাও পাচ্ছি না, মানে পুজোটাও আমার বাইরে থাকতে হচ্ছে। হ্যাঁ ওই জন্যই কষ্ট লাগছে, ভালো লাগছে না। না আমার ওই রকম তো নয়, 14 দিন করে। আচ্ছা এখান থেকে দেখো, বোঝা যাচ্ছে কত কত আসবে? +5 আসবে দেখো এইটার জন্যে, আর এটার জন্য কত আসবে দেখো? +3 আসবে। বুঝতে পারছো তো? ইজি, স্ট্রাকচার থেকে একটু যদি বুঝতে পারো, স্ট্রাকচার থেকে দেখবে ইজিলি বার করতে পারবে। এই স্ট্রাকচার থেকে এইটা কেউ শেখায় কিনা একবার জিজ্ঞাসা করো। আমি তো বলছি তো, মানে স্ট্রাকচারে একজনকেও দেখিও যে এই স্ট্রাকচারটা থেকে শিখিয়েছে অক্সিজেন স্টেট কী করে পারবে। হ্যাঁ কী বলছো? আচ্ছা H2S2O6 লিখবে, ডাইথায়োনিক অ্যাসিড। এটা হচ্ছে ডাইথায়োনিক অ্যাসিড, হয়েছে? ওটা ভেঙে দিও না আবার যেন। হ্যাঁ কি হয়েছে? এই কাঁচের বোতলের মধ্যে, এই বোতলের মধ্যে বলছি, ব্যাগের মধ্যে ঢুকিয়ে দাও। এই ডাইথায়োনিক অ্যাসিড কত করে আসছে দেখো? +5 আসছে, বোঝা গেছে?
প্রত্যেকটা দেখো +5, কারণ এটা যদি ভাঙি তার জন্য কিছু আসবে না, বাকি দুটো দেখো +5 আসবে, বোঝা যাচ্ছে তো। চলো 7 হয়ে গেছে, 8 আর 9 দুটো আছে, H2S2O7। দাঁড়াও আমি শুনছি, একটু নিয়ে এটা শেষ করে দিই। এটা হচ্ছে +6 আসবে, এটাকেই আমরা বলি ওলিয়াম। হ্যাঁ অল্প, মনে হচ্ছে 10, হ্যাঁ ওই রকম 10 মিনিটের মতো ফাস্ট আছে, হ্যাঁ ওই রকম আছে। পাইরোসালফিউরিক অ্যাসিড, আচ্ছা বলে দাও সালফারের অক্সিডেশন স্টেট বোঝা যাচ্ছে কত করে আসবে? না বন্ডগুলো দেখো না কটা বন্ড আছে, এমনিই বুঝতে পেরে যাবে। 6টা বন্ড আছে এবং প্রত্যেকটা দেখো হেটেরো অ্যাটম। যদি একই অ্যাটম থাকতো তাহলে পারতাম না আমরা করতে, বাট দেখো ছখানেই ডিফারেন্ট অ্যাটম আছে, তার মানে কি আসবে +6, এটাও আসবে +6, বুঝতে পেরেছো তো? সহজ বলছি, এগুলো এইগুলো হচ্ছে মানে এগুলো ট্রিক্স, কিচ্ছু না এইগুলো মানে বইতে পাবে না। বলো পাইরোসালফিউরিক অ্যাসিড আর ওলিয়াম, ওলিয়াম তো জানো তোমরা। আর কি করবো, আমার হাতের লেগে এত খারাপ হয়, ভগবান সবাইকে সব কিছু দেয় না। ওটা তো আমার মানে কিরম বলবো, আমি যখন জন্মেছিলাম তখন থেকে অসুবিধা আমার। হ্যাঁ সিরিয়াস, হ্যাঁ 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 রে বাবা, আমি যখন থেকে জন্মেছি তখন থেকে আমি সি আর ইটাই অসুবিধা হয়, মানে অসুবিধা মানে ওই এই জিনিসটা আমার আসে না। ব্যাপারটা হচ্ছে তুমি বুঝতে পারছো কিনা, অত সি অত দেখার দরকার আছে? ওভার হচ্ছে বুঝতে পারছো কিনা সেটা দেখবে, ও সি কত কিছু হচ্ছে। রোজলিনা বলো এখানে পারক্সি লিঙ্কেজ কটা আছে লাস্টেরটায়? নাম্বার অফ পারক্সি লিঙ্কেজ বুঝতে পারছো? একটাই আছে। এবং দেখো তুমি চাইলে অক্সিজেন স্টেটও বার করতে পারবে, ঠিক করে লক্ষ্য করো। দেখো এইটা যদি আমি ভাঙি তার জন্য কোনো আসবে, কারোর মাথায় কিছু আসছে না, কিন্তু এই বনটাকে ভাঙো তাহলে দেখো এটা -1, এই বনটাকে ভাঙলে এটা -1, বুঝতে পেরেছো? এবারে অক্সাইড হলে -2 আসতো, বোঝা যাচ্ছে? আর সালফারে কত আসবে দেখো, এটাও +6, তাই তো? দেখো বুঝতে পারছো তো? হ্যাঁ স্ট্রাকচার অ্যাকচুয়ালি সোজা, তোমার এটা মনে হচ্ছে, তুমি একবার দেখলে মনে থাকবে এমন কিছু নয়, তুমি ফর্মুলাটা মনে রাখার চেষ্টা করবে, ফর্মুলা মনে রাখলে স্ট্রাকচার এমনিই পারবে। হয়েছে এই অবধি? ঠিক আছে, আমি রেকর্ডিংটা বন্ধ করছি।